তো সকলেরই একটা ব্যক্তিগত সমস্যা রয়েছে এবং তাদের সমাধান পদ্ধতিগুলো ডিফারেন্ট। তো সমস্যা বদল হয় সময়ের সাথে, সমাধান হয় কিছু, চেষ্টা করলে সমাধান বাড়ে, আবার চেষ্টা না করলে তো সমস্যা আরও বাড়ে। ওভারঅল টাকাটাই তো সব কিছু। টাকা, তার উপর ভিত্তি করেই তো গড়ে উঠেছে সম্পর্ক, যে সবগুলোই অ্যাসেট, টাকা, সম্পর্ক, সুসম্পর্ক, আর আর কি শিক্ষা, স্বাস্থ্য, আর কি কাজ, রোজগার, মানে আমার টাকা, মানে আমি যে মেন্টাল হেলথ, সেই আর কি ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, আর হচ্ছে এগুলোই তো মেন, তাই তো। এছাড়া আর কি আছে? নিজের পিওরিটি সব কিছুর মধ্যে। তো বা ওভারঅল একটা ওভারঅল বলবো না, ওভারঅল বললে আমার অনেক কিছু এটার কোনো মানে দাঁড়াচ্ছে না। তো এইগুলোই হচ্ছে ব্যাপার। তো বড়ই একা লাগে যখন বাইরে কাজ করতাম, তখনও তখন খুবই ঘরের আরামগুলোকে মিস করতাম। তো সেই অভিজ্ঞতা থেকেও অনেকটা বুঝতে পারি যে বাবা মা এর যে কেয়ারিং, সেটা কতটা কমফোর্টেবল, কতটা শান্তি দেয়, কতটা আরাম দেয়। তো সেই অভিজ্ঞতা থেকেও অনেকটা বলতে ইচ্ছে করে। এবং বৈচিত্র্য তো আছেই সমাজে, সারা দুনিয়া জুড়ে কত কয়েক লক্ষ কোটি সমাজ আছে। সেই সমাজে বিচিত্র মানুষের চিন্তা ভাবনা, তার মধ্যে একটা কোথাও না কোথাও মিল থেকে যায়। আর সমস্যাগুলোর মধ্যেও যেন কোথাও না কোথাও একটা মিল থেকে যায়। তো সমস্যা পড়লে সেই সমস্যা কিন্তু কারো ব্যক্তিগত একার নয়, সেই সমস্যা কিন্তু তার মতন আরও সহস্র, হাজার বা লক্ষ ও কখনো সেই সমস্যা কোটি মানুষের মধ্যে তৈরি হয়। তো সেইগুলো সময়ের সাথে সমস্যার একটা সমাধান বেরিয়ে আসে, না বেরোলে সেখানে একটা কমিউনিটি ধ্বংসের পথে যায়। কিন্তু কমিউনিটি তো প্রজন্মের পর প্রজন্ম তো শেষ তো হবেই, কিন্তু ধ্বংস তো আমরা প্রতি মুহূর্তে হচ্ছি, প্রতিনিয়ত হচ্ছি সবাই। নতুন প্রজন্ম আসছে, তারা আবার জীবন অতিবাহিত করে তারাও ধ্বংস হচ্ছে, আবার পরবর্তী প্রজন্ম আসছে। তো এর মধ্যে যে এই হিংসা, যে ধ্বংসাত্মক যে মনোভাব, তো এইটা একটা আমাদের অঞ্চলে, আমাদের পারিপার্শ্বিক ক্ষেত্রে একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। মানে আমরা কাউকেই কিন্তু সেইভাবে ভরসা করতে ভরসা করতে পারবো? কেউ যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আমি তার সঙ্গে ভরসা করতে পারবো? কেউ যদি নিজের স্বার্থ নিয়ে আমার সাথে কথা বলে, সে আমার ভাই হোক, বা সে আমার বৌদি হোক, বা সে আমার যেই হোক, প্রতিবেশী হোক বা যেই হোক, সে আমার গ্রামের কোনো প্রতিবেশী বা গ্রামের ভাই হোক বা গ্রামের দাদা হোক, যেই হোক, যাকে আমরা চিনি, যাকে তো চিনি না তার সে তো প্রসঙ্গ আলাদা। কিন্তু যারা পরিচিত আত্মীয় স্বজন এবং পরিচিতজনদের, তাদেরকেই তো আমরা ভরসা করতে পারি ব্যক্তিগত জীবনের যে সমস্যা সমাধানগুলির ক্ষেত্রে। এবং এইগুলোর জন্য একটা সমাধান কি সেটা হচ্ছে দূরে তাদের মধ্যে তাদের সঙ্গে দূরত্ব তৈরি করা, এবং এটাই হচ্ছে একমাত্র সমাধান। যার কারণে আজকে বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলির সংখ্যা এত বেশি। কারণ কি, আজকে বউয়েরা, ঘরের যারা বউ হয়ে আসছে বা
ঘর জামাই তো আগেকার দিনে ছিল, এখন উঠে গেছে। তো এখনও জানি না কোথাও আছে কি নাই, কিন্তু সেখানে সন্তুষ্ট নয় কেউ বিয়ে করে, তাই সে বরকে বাবা মায়ের থেকে আলাদা করে সেই একটা নিজে একা থাকার একটা সংস্কৃতি আজকে দিয়ে আমাদের পৃথিবী জুড়ে এটা চালু হয়েছে, এবং আমাদের এলাকা জুড়েও, এবং আমি আমাদের পরিবারেও দেখছি সেই কালচারের ব্যতিক্রম কিছু নাই। তো তারা নিজে যেমন সেপারেট থাকতে চায়, সে অন্যের কথা শুনতে সে নারাজ। কিন্তু আগেকার সময় পরিস্থিতিটা আলাদা ছিল, সেখানে তারা শ্বশুর শাশুড়ির কথা না চাইলেও এখনকার কি ইচ্ছার উপরে সে চলতে চায়। আগেকার কি শ্বশুর শাশুড়ি ইচ্ছার উপরে, বা জামাই হলে সে তার শ্বশুর শাশুড়ির কথা মতো তাই সে চলতে বাধ্য হতো। কিন্তু বর্তমানে সময়টা আলাদা, যার কারণে এখন ডিভোর্স হচ্ছে অনেক বেশি। আর এই যে সামাজিক যে এই আত্মহত্যা, হত্যা, মার্ডার, পরিবারের মধ্যে সংঘর্ষ, পরিবারের জেল, এই সবগুলো অনেক বেশি হচ্ছে। তো এর এবং আগেও যৌথ পরিবারে যখন থাকতো তখনও সমস্যা আছে, কিন্তু এই বর্তমানে যে কালচার চলছে তাতে কি হয়, আমরা অনেকটা স্বাধীন, আমরা মুক্ত, আমরা সব বাঁধন থেকে, সব বাধা থেকে, সব আমরা নিজেদের চিন্তার দাস। এবং আমাদের বোঝা উচিত যে আমাদের চিন্তার মধ্যেও কিন্তু অনেক ত্রুটি আছে, এবং সেই চিন্তাকে অন্যের উপরে আমরা চাপিয়ে দিতে পারি না। কিন্তু আজকে কি হচ্ছে, শ্বশুর শাশুড়িরা কি হচ্ছে দুর্বল, বা যারা যেখানে জামাই বউরা যারা দুর্বল, আমি আমার কথা যদি বলি, শ্বশুর শাশুড়ির কথা তারা যদি দুর্বল হয়, তো তাদের উপরে দুর্বলদের উপরে ক্ষমতা প্রয়োগ, তো এটা তো সর্বক্ষেত্রে সমাজে রয়েছে। তো তারা একটা রাগ, একটা হিংসার শিকার হচ্ছে। একটা কুকুর বাড়িতে কি হয়, সেই কুকুরকে কি বলা হয়, হ্যাপি ক্রিয়েচার, এবং যত অত্যাচার কুকুরের উপরে হয়, কারণ কি কুকুর নীরবে সেই অত্যাচার সহ্য করে। ঠিক বাড়ির শ্বশুর শাশুড়িরাও ঠিক এরকমই, তারা কিন্তু প্রতিবাদ করে না, কিন্তু প্রতিবাদ কার কাছেই বা করবে, কাকেই বা বলবে। সেই জন্য তারা আজকে ঘরে বউদের এত যে নৃশংসতা, যে সেই নৃশংসতাকে, যে অমানবিকতা, তাচ্ছিল্যতা, সেই তাচ্ছিল্যতাকে সহ্য করতে বাধ্য হচ্ছে। এবং এটা অতীতেও ছিল, বর্তমানে আরও প্রকট হয়েছে। ভবিষ্যতে কোন দিকে যাবে এই গতি, হয়তো ভালো দিকেও যেতে পারে। এখন তথ্যের উন্নতি হয়েছে, মানুষের চিন্তার উন্নতি হয়েছে, হয়তো ভালো দিকেও যেতে পারে, আবার হয়তো ডাউনফলও হতে পারে। তো সেইটাই একটা আর্থিক অবস্থার তো একটা বড় প্রভাব তো রয়েছে, একটা পরিকাঠামোর অভাব সমাজে, এবং এই সবগুলো রয়েছে। এবং আমরা যদি পিছনের দিকে তাকাই, তো আমাদের মাঝে মধ্যে গিয়ে পিছনের দিকেও তাকাতে হয়। তো এখানে দেখলে আমরা দেখতে পাবো যে অনেকটাই কি হয়েছে, উন্নতি আমরা করতে পেরেছি। গত 100 বছর আগে আমাদের সমাজ যতটা পিছিয়ে ছিল, হয়তো আমরা তার থেকে অনেকটাই ডেভেলপ করেছি, হয়তো করেছি। তবুও মানুষের কিন্তু বিপদ হচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে, তবুও কিন্তু তা সত্ত্বেও এখন হ্যাপি আমরা কি হতে চাই, আমরা হ্যাপি হতে চাই। তো হ্যাপি ফ্যামিলির এখন সংখ্যা আগেকার থেকে বেশি। গত 50 বছর, 100 বছর, গত 20 বছরে যে হ্যাপি ফ্যামিলি, হ্যাপি লাইফ যে ছিল, সেই
স্যাটিসফাইড লাইফ, একটা সার্থক জীবন, হ্যাপি লাইফ, হেলদি লাইফ, একটা বিউটিফুল লাইফ, হ্যাঁ, একটা সুন্দর জীবন আর কি, জাস্ট ছকে বাঁধা জীবন যাকে বলি, অর্গানাইজড লাইফ। সেই অর্গানাইজড লাইফটা অনেকটাই ডেভেলপ করেছে এই আমাদের এতে। যদিও এই অর্গানাইজড লাইফ বলতে আবার একটা খারাপ মানে বোঝায় যে সব কিছুই যেন ছকে বাঁধা, কিন্তু সব কিছু ছকে বাঁধার মধ্যেও একটা কিছু ভালো দিক রয়েছে। কি ভালো দিক রয়েছে না, সেখানে প্রাথমিক চাহিদাগুলোর যে পূরণ, সেগুলো হওয়া সম্ভব হয় যদি আর্থিক অবস্থা ভালো হয়। এবং ছকে বাঁধা জীবনটা এইভাবেও হতে পারে। গত 30 বছর আগে আমাদের সময় যে সিপিএমের রাজত্ব ছিল, কংগ্রেসের রাজত্ব ছিল, তখন কি হয়েছে, তখনকার যে একটা কি গরিবির মধ্যে দিয়েই মানুষকে সুখী রাখার একটা যে সিস্টেম, সব কিছু না পেয়েও আমি সব পেয়েছি, বা কিছু না পেয়েও আমি ওকে, এই যে একটা মানসিক যে ব্রেন ওয়ারিং, যে মানসিক যে একটা অবস্থা, এইভাবে চালানো হয়েছে স্বাধীনতার পরবর্তীকালে। স্বাধীনতা, এটা তো একটা কনসেপ্ট স্বাধীনতা, কিন্তু আসলে বলতে গেলে ব্রিটিশ শাসনের পরবর্তীকালে যখন ভারত স্বশাসিত ভারত যে যখন এলো, তখন তারপর থেকে যে একটা দারিদ্রতার মধ্য দিয়ে যেতে যেতে আজ গোটা দুনিয়ায় আজকে কিন্তু এই যন্ত্রের দৌলতে কী করছে, কী সুবিধা পাচ্ছে, যে জীবনটাকে অনেক সহজ করতে পেরেছে, তার জীবনটাকে অনেকটা হেলদি করতে পেরেছে, তাই তো? লাইফটাকে আরও কী করেছে, সুন্দর করেছে, হ্যাপি করেছে। হ্যাপি করাটা অনেক সহজ হয়ে উঠেছে আগেকার মানুষ কী হতো, আগে কাকে প্রবলেম হলে কোথায় কাকে বলবে, হ্যাঁ, ডাকাতি হচ্ছে, তাই না? আমরা নিজেরাই দেখেছি, আমরা ছোটোবেলায় যে ঘরে এরকম অস্ত্র রাখা থাকতো, সেগুলো চোর ডাকাত এলে সেগুলো ব্যবহার করার জন্য, তখন কি নিজেরাই এই প্রতিকূল পরিস্থিতিগুলোর একটা মোকাবেলা করতো। এখনকার তো পুলিশি ব্যবস্থা সব কিছু উন্নতি লাভ করেছে, শাসন ব্যবস্থা, যদিও তার মধ্যে করাপশান তো রয়েছে, দুর্নীতি তো রয়েছে। আসলে পুরো জীবনটাই একটা দুর্নীতি। আমরা যদি বলি দুর্নীতির গাছই তো হলাম আমরা, কিন্তু এই দুর্নীতির ওপরেও দুর্নীতি হচ্ছে। তো এই দুর্নীতিকে তো পুরোপুরি বলছে যে জড় से निकाला जाएगा করাপশন কো, জিরো টলারেন্স টু করাপশন। কিন্তু করাপশন তো পুরো লাইফটাই আমাদের করাপশন। সেখানে করাপশনকে রিডিউস করা সম্ভব, শেষ করা কখনই সম্ভব রিডিউস করা কি সম্ভব? পুরো কমিয়ে দেওয়া, জিরো করে দেওয়া সম্ভব না। রিডিউস করে দেওয়া সম্ভব অলমোস্ট। এবং এটা কি হয়, করাপশন কি একবার শেষ করে দিলে চিরতরে শেষ হয়ে গেল? করাপশন আবার হয়তো আজকে যদি করাপশন দেশে জিরো হয়ে যায়, কাল থেকে আবার করাপশনের গাছ আবার জন্ম নেবে। কারণ করাপশনটা কোনো নয় যে বোম ভর্তি থলে নয়, যে বোম স্কোয়াড গিয়ে সেটাকে বাস্ট করে সেটাকে ফিনিশ করে দিল, সেই বোম আর তৈরি হবে না। এটা একটা গাছের মতো, একটা মানে ডালের আগাছার মতো। আগাছা যতই কাটো, শিকড় থেকে যতই কাটো, বর্ষাকাল হলে ঠিক সেখানে আবার আগাছা গজিয়ে উঠবে। ঠিক বাতাস থেকে কোথাও না কোথাও বীজ এসে সেই আগাছা দিয়ে জঙ্গল হয়ে যাবে। তো সেই রকম ব্যাপার, করাপশানটাও ঠিক সেই রকম। তো এই করাপশানের উপর ভর করেই তো যতই বলুক যে যেগুলো সমাজের ক্ষতি করে, সেগুলো
করা উচিত নয় তো সবাই জানে, কিন্তু এই যে সোশ্যাল ডিলেমা যেটা বলছে, যে সামাজিক দ্বিধা, সে তার ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থের জন্য কী করছে, সমাজের একটা বৃহত্তর ক্ষতি করছে। হ্যাঁ, তো এটা একটা কালচার যে গড়ে উঠেছে, যে একটা ব্যাপক এর ইম্প্যাক্ট, প্রভাব আমাদের সোসাইটিতে পড়ে, যে একজন ব্যক্তি তার ব্যক্তিগত স্বার্থে বা পারিবারিক স্বার্থে বা নিজস্ব স্বার্থে তার স্বার্থান্বেষণ করছে, নিজের স্বার্থে তার সমাজের একটা বিগেস্ট একটা ড্যামেজ প্রডিউস করছে। তো এটাই পরে আমি তো প্রথমেই বারবার আমি অনেকবারই বলেছি যে আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি নই, বা কারোর কোনো কর্মকাণ্ড, কোনো এজেন্ডার বিরোধিতা আমি করছি না, আমার কোনো কিছু চেঞ্জ করবারও কোনো উদ্দেশ্যে বলছি না। আমি জাস্ট আমার আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করছি, আমার যেটা বুঝেছি সেটাই আমি শেয়ার করছি। এবং অবশ্যই সব কিছু, সমস্ত কর্মকাণ্ডের পিছনে তো কিছু ভালো উদ্দেশ্য অবশ্যই থাকে, সেখানে কখনো সেই ভালোটা খুব নগণ্য হয়, সেখানে খারাপটা বেশি আসে, এবং কখনো কি হয়, সেই খারাপ রেজাল্টটা বেশি হয়, ভালোটা খুব কম জনই ভোগ করতে পায়। যেমন কি হচ্ছে, আমি জাস্ট কথার কথা বলছি যে এই যে আমরা যে রাস্তাগুলো, যে গভর্নমেন্ট যে রাস্তাগুলো করছে, সেই টাকাগুলো আসছে কোথা থেকে, সেইগুলোর সোর্স কি? আমাদের 80% জিএসটি যে দিচ্ছে, সেটাই তো জিএসটি, যে সেই 80% জিএসটি 18 থেকে যে যত পার্সেন্টই হোক, সরকারের কারেন্ট গভর্নমেন্টের যে রুল, এবং রুল মেনেই তো চলছে। সেটা একসময় জিএসটি কত ছিল, একসময় ট্যাক্স ছিল 4%। আমরা দেখেছি আমাদের স্কুল লাইফ, সেই 4% থেকে আজ কি কত পার্সেন্ট হয়েছে, 18%-এ 30%, 40% আমাদের ট্যাক্স বিভিন্ন প্রোডাক্ট ওয়াইজ নেওয়া হচ্ছে। তো সেই তার ওই তাহলে টাকাগুলো আসছে কোথা থেকে? ওই ট্যাক্সের থেকে। এছাড়াও বিভিন্ন যে প্রজেক্ট রয়েছে, প্রজেক্টের মধ্যে যে প্রফিট, সেইগুলো একটা ট্যাক্সের, সেইগুলো একটা কি আয়ের উৎস। তো এই যেমন কয়লার যে কয়লা উত্তোলন হচ্ছে, বালি উত্তোলন হচ্ছে, বিভিন্ন রকম যে ধাতব খনি, খনির মধ্যে থেকে যে ধাতু উত্তোলন, এই সবগুলো থেকে মাধ্যমে একটা রেভিনিউ আসছে, মোটা টাকা রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের। তো সেইগুলো কী হচ্ছে, সেইগুলোর থেকে ডেভেলপমেন্টের কাজে হেল্প হচ্ছে। এরপরে কী হচ্ছে, কিছু স্বার্থান্বেষী, যে আমি তো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির উদ্দেশ্যে আমি এগুলো আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা বলছি, কোনো কাউকে আঘাত করার উদ্দেশ্যে বলছি না। কারণ কি, সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি থাকে এবং ক্রিমিনালও থাকে অবশ্যই। ক্রিমিনাল ছাড়া তো আজকে দেশ চলছে না। কারণ সুস্থ মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ আজ দেশ চালাতে, সমাজ চালাতে আজ বড়ই ভয় পাচ্ছে, ভীতু। তারা এইটাই এখন বর্তমান রাজনীতির, বা বর্তমান কি অতীতেও সেটাই ছিল, শক্ত মন, অপরাধ প্রবণ মন, একটা মুখোশ ছাড়া তো এত পাবলিকের সামনে ডিল করাটা সত্যি খুব ক্রিটিক্যাল ব্যাপার। তো সেইটাই চলছে আজকে। স্বপ্নের মধ্যে দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখা হয়েছে। এন্টারপ্রেনার, ছোটো ব্যবসা, স্মল বিজনেস, একটা বড় ক্যাম্পেন চালানো হচ্ছে,
বেকারত্ব হাঁটানো, হ্যাঁ, কাজ চাকরি করবো না, চাকরি দেবো, এইসব মেন্টালিটি, এগুলো ভালো একদিক থেকে, সব অনেক দিক থেকেই ভালো। আবার কেবল যদি সেগুলো বছরের পর বছর যদি সেগুলো কথাতেই রয়ে যায়, তো সেইটাতে একটা কী হয়, সমস্যা তৈরি হয়। সেখানে তখন কী হয়, অভাব আরও বাড়তে থাকে। সেখানে কী হয়, মানুষ সমস্যায় পড়তে থাকে, রোগগ্রস্ত হয়, জরাগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, এবং তারপরে কী হয়, সেইটা যখন বাড়তে বাড়তে এমন পর্যায়ে আসে যে একটা সামাজিক হিংসা বা সামাজিক ক্রোধ, আক্রোশ জন্ম নেয়। যার কারণে আমরা কি দেখছি, পাশের এই যে রাজ্য যে আমাদের কী হলো, মণিপুরে যে হিংসা, যেটা জাতিগত হিংসা, যেটা দুই জাতির মধ্যে কী হচ্ছে, সংঘর্ষ, দুই উপজাতির মধ্যে সংঘর্ষ। তো আমাদেরও তো এরকম কয়েক ডজন উপজাতি আছে। তো তারা যদি এরকম যদি শুরু করে দেয়, তো সরকার কেন, কেউ কোনো সমাজের কোনো বড় শক্তির ক্ষমতা নাই তাকে সহজে থামানোর, এবং সমাজই তো সর্বশক্তিমান, সমাজে জনগণই সর্বশক্তিমান, এবং জনগণের পরেই জনগণকে কেবলমাত্র নিয়ন্ত্রণ করে সরকার, নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমি করে বলবো না, কারণ করে কতটা করছে সেই নিয়েও প্রশ্ন উঠে যেতে পারে, কিন্তু নিয়ন্ত্রণ করার একটি প্রচেষ্টা সরকার করে থাকে। সেখানে মানি গেম, এইগুলো সব বিভিন্ন রকম আছে, মেন্টাল যে কনসেপ্ট, টাকা 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 সব কিছুতেই টাকার কনভার্ট করে, টাকা, অ্যাডিকশন, মদ সরকারের একটা বড় লাইসেন্স প্রাপ্ত একটা বিজনেস, তোলা, পলিউশন সার্টিফিকেট, এই সবগুলো, রোড ট্যাক্স ইত্যাদি। এর মাধ্যমে কী হচ্ছে, যে একটা ডেভেলপমেন্টের জন্য রেভিনিউ আসছে, এবং যারা করছে এবং তারা কতটা কাজে লাগাচ্ছে, কতটা ব্যবহার করছে, কে তাদের দেখছে, দেখবার ক্ষমতা কাদের আছে, এই যে টাকা কোথায় কত অ্যালট হলো, জনগণ কিছু জানতে পারছে, জনগণ কি সেটা পাবলিকের কাছে সেটা কি ওপেন আছে সেই ইনফরমেশন, কোন কিন্তু এগুলো তো সব পাবলিক সেক্টর, জনগণের দপ্তর। সেখানে যেহেতু যদিও সেটা একটা ব্যবসার মতোই, একটা বৃহত্তর লেভেলের ব্যবসাই বলা চলে। যেমন আমি কোনো একটা যে ট্যাক্সের যেগুলো ট্যাক্সেবল যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, তো তাদের কত আয় হলো, কত ব্যয় হলো, এবং তারা আমি এটা যদি হাইড থাকে তাহলে কী সমস্যা হতে পারে, আমি সেটাই বলতে চাইছি। আমি বলছি না যে এটা ওপেন করে দেওয়া উচিত বা এগুলো নিরাপত্তা, এগুলো স্বার্থে মানুষকে এটা, কী সমস্যা ফেস করছি যেটা আমি বুঝেছি সেটা বলতে চাইছি। আমি চেঞ্জ করার জন্য কিছু বলছি না। তো এইগুলো একটা জাস্ট গেম, সরকারের এই ব্যবসা, এগুলো ব্যবসা, সরকার এই ব্যবসাগুলো কখনো এগুলো রাইজ অ্যান্ড ফল এগুলোরও হয়। তো এই হিংসা যে ব্যক্তিগত, তাহলে এই কী হচ্ছে, পয়সাই আমাদের সবচেয়ে বড় বন্ধু এখন, বাবা মা ছাড়া। যার ভাগ্যে এই পয়সা আছে
তার ভাগ্যে কী আছে, সমাজের একটা সুন্দর জীবন আছে, একটা সুন্দর জীবনের সমাপ্তি এসে দেখতে হবে। আলটিমেটলি সবাই তো একদিন যাবে মরে। তো যতদিন বেঁচে আছে কি বলবো, যে একটা হ্যাপি লাইফ, বিউটিফুল লাইফ, একটা স্যাটিসফাইড লাইফ, একটা এই আর কি। তো আমাদের কী হওয়া উচিত, যে ভেদাভেদ, বৈষম্য এগুলো যেন চরমে না যায়, সেটাই আমাদের চাওয়া উচিত। এইগুলো তো বরাবরই বজায় থাকবে, তো এটা তো সমাজই এটা ধরে রাখবে, কারণ ভেদাভেদ না থাকলে তো কাজ করবে কী করে। হ্যাঁ, কিন্তু এই ভেদাভেদ যদি চরমে যায় তখনই কী হয়, তখনই সৃষ্টি হয় হিংসা, খুনোখুনি, মারামারি, এগুলো সৃষ্টি হয়। প্রতিবাদ তো অনেক পরের ব্যাপার। তো এগুলো সামাজিক প্রশাসনিক ব্যাপার, এগুলোতে কি মতবিরোধ আছে, অনেক মত আছে, এইগুলো আমার বিষয় নয়। আমি আমার ব্যক্তিগত বিষয়ের সঙ্গে এটা রিলেটেড, তাই বললাম। এই ব্যক্তিগত জীবনের সঙ্গে এই পরোক্ষভাবে এই সামাজিক ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থা কিছুটা জড়িয়ে আছে। তো সেটা মনে পড়লো, তাই বললাম। আসলে কি নাচানো হচ্ছে সবাইকে, তাই না? যে নাচাও, যত নাচাতে পারবে তত করাতে পারবে। অ্যাকচুয়ালি সেটাই তো মূল মন্ত্র আমার, আমি যেটা বুঝি, যে কাজ করো, সেটাই তো সব ইন্টারনেটে এতে সবই বলছে, যে আমাদের প্রোডাক্টিভ হওয়া উচিত। তাদেরও মেইন উদ্দেশ্য এটাই। তারা তাদের রাজনীতির এজেন্ডার মাধ্যমে করছে, সামাজিক বিভিন্ন ব্যবসা তাদের ব্যবসায়িক এজেন্ডার মাধ্যমে করছে, প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে তার মাধ্যমে কী করছে, পয়সা জেনারেট করছে, কষ্টকে পয়সায় রূপান্তরিত করছে, নাম্বারে রূপান্তরিত করছে। পয়সা বলে কিছু নাম্বার, সেই নাম্বার তাহলে সেটাকে তার হিসেব রাখতে সহজ হচ্ছে। তো সেই কষ্টের হিসেব রাখাটা অনেক ইজি হয়ে যাচ্ছে, এবং অনেকে বেশি কষ্ট করেও কম রোজগার করছে, অনেক কম কষ্ট করে অনেক বেশি রোজগার করছে, অনেকে অপরাধ করে রোজগার করছে, অনেকে মার্ডার করা পেশা, কারো চুরি করা পেশা। তো এইগুলো তো রয়েইছে। অনেকে বড় বড় যে রাজনৈতিক দলে থেকেও তারা ক্রাইম করে, তারা কী করছে, থ্রেট দেখিয়ে, মানুষকে ভয় দেখিয়ে তারা লাইফকে ইউটিলাইজ করছে, লাইফ। আবার অনেকে বুলি করছে। হ্যাঁ, তো এটা তো যাদের স্বভাব, তারা তো করবেই। দরকার হলে সেখানে বিভিন্ন রকম স্টেপ নেয়। সোসাইটিতে অনেক মানুষের অনেক রকমের সেখানে রিয়াকশন পাওয়া যায়। কেউ হামলা করে, কেউ শ্যুট করছে, কেউ মার্ডার করছে, কেউ চুপ করে সহ্য করছে, কেউ প্রতিবাদ করছে, কেউ সোশ্যাল মিডিয়ায় দুটো কথা বলছে, কেউ জেড ক্যাটাগরি সিকিউরিটির আবেদন করছে, কেউ এই আর কি, সবই চলছে। তো এতগুলো মানুষরূপী পশুই তো আমরা তো নিজেরা মানুষ বললেও কি, আমরা আদতে আমরা কি পশুই তো। তাহলে আমরা এইটার জন্য কি থ্যাঙ্কফুল নই, ধন্যবাদ, মানে নিজেদের প্রতি বা ভগবানের প্রতি বা উপরওয়ালার প্রতি বা
আমরা প্রকৃতির প্রতি বা সমাজের প্রতি কি এটা আমরা কৃতজ্ঞ নই যে এতগুলো পশুর মাঝেও যে আমি সুস্থভাবে হেঁটে যে রাস্তায় যেতে পারছি, হ্যাঁ, কোনো রকমের হামলা ছাড়াই যে আমরা রাস্তায় চলতে পারছি, হ্যাঁ, এটাই কত বড় একটা আমাদের পাওয়া, কত বড় পাওনা। হ্যাঁ, আজকে তো কিছু মানুষ তো থাকবেই সেখানে, মেয়ে হোক বা ছেলে হোক, তাদের তো নৃশংসতা, বর্বরতা তাদের স্বভাব। তো বর্বরতা তাদের কি হয়, এক থামাতে তো পারে না, বর্বরতার দিক পরিবর্তন হচ্ছে। বর্বরতা কখনো এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, বর্বরতা কাদের মধ্যে দেখা যায়? ছেলেদের মধ্যে দেখা যায় বেশি, মেয়েদের মধ্যে বেশি দেখা যায়। বর্বরতা সবার মধ্যে দেখা যায়, বেশি কম বলে এরকম সেইভাবে। হ্যাঁ, ছেলেদের মধ্যে অবশ্যই বর্বরতা বেশি দেখা যাবে, কারণ কি ছেলেরা শক্তিতে বেশি বড়, শক্তিতে পাওয়ারফুল, ক্ষমতাতে পাওয়ারফুল, এবং ছেলেরা যদি মনে করে বর্বর হবো, হ্যাঁ, তো তার চেয়ে বর্বর কেউ হতে পারে না। কারণ কি ছেলে না, এবার ছেলের চেয়ে বড় যদি মেয়ে হয়, এবার যে আকারে বড়, যা প্রকৃতিতে তার স্থানই সবার আগে। ছোটরা আকারে সমুদ্রে বা জঙ্গলে যেমন ছোট পশুর, ছোট জীবের বা ছোট ক্রিয়েচারের যে সব সময়তেই ভয় বেশি থাকে অন্যের শিকার হয়ে যাওয়া, ঠিক সেই রকমই আমাদের মানুষের সমাজেও তাই। বড় মানুষ আগে সারভাইভ করতে পারে, ছোট মানুষদের সারভাইভ করাটা অনেকটাই টাফ। যারা আকারে বড় তারা বুদ্ধিমানেও বড়, তারা বর্বরতাতেও বড়, তারা নৃশংসতাতেও বড়। আবার যারা আকারে ছোট তারা সব কিছুতেই ছোট। কিন্তু যে আকারে বড় সে যদি জেন্টাল হওয়ার ইচ্ছা প্রকাশ করে বা জেন্টাল প্রকৃতির সে স্বভাবকে ধারণ করে, তাহলে কি হয়, সে জেন্টাল হয়, সে ভদ্র হয়, সে নম্র হয়, নমনীয় হয়, সে করুণাময়ী, সে দয়ালু হয়, দয়াশীলতা তার মধ্যে থাকে, জেন্টালনেস তার মধ্যে থাকে, কাইন্ডনেস তার মধ্যে থাকে। কিন্তু একজন ছোট হয়েও সে যদি নৃশংসতা দেখাতে যায়, কিন্তু তার থেকে নৃশংস সে কিন্তু ওই ছোট মানুষটি হয়। সে ম্যাটার করে না সে পুরুষ কি নারী, হ্যাঁ, ম্যাটার করে না সে বাচ্চা কি বড়, হ্যাঁ, বর্বরতা আর কোনো এইভাবে কোনো অ্যানালিসিস হয় না। যদিও আমাদের মিডিয়াগুলো তো সব সময়তেই মানুষকে ভুল বোঝানোর জন্য একটা উঠে পড়ে লেগে থাকে, সব সময় ব্যস্ত হয়ে থাকে। আর সেই জন্যেই যে খেলা দেখার মাধ্যমে কি পাই আমরা? খেলা দেখার মধ্যে আনন্দ পাই। তো এই একটা পিওর একটা লড়াইয়ের আনন্দ। খেলা মানে কী হচ্ছে, সেখানে লড়াই হচ্ছে, তাই তো? তো সব কিছুর মধ্যে একটা হিংসা কিন্তু এগুলোর মধ্যেই রয়েছে। কিন্তু আমরা একটা সঠিক যে রাস্তা তাহলে কোনটা, মানে সব ধর্মেই বলছে যে তাদের ধর্মই হচ্ছে সঠিক জীবনের একটা চাবিকাঠি, সঠিক একটা সুস্থ সুন্দর জীবনের একটা রাস্তা হচ্ছে ধর্মভাব বা আধ্যাত্মিকতা জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান বা ধর্মজ্ঞান। এই ধর্মজ্ঞানের মাধ্যমে আমরা কি পাই, এইগুলো থেকে মুক্তি পাই। আবার এটাও ঠিক যে জ্ঞান দিয়ে কিছু হয় না। জ্ঞান একটা আমরা গ্রহণ করছি, ঠিক আছে, কিন্তু করতে হয়, কারণ করে ফেলতে হয়। একটা কথা বলে না যে জাস্ট ডু ইট, হ্যাঁ, এটা করে ফেলতে হয়। সেখানে কথার কোনো মূল্য হয় না। কথাগুলো কখন কথার আমি যে বলছি এখনই কথাগুলো মূল্যহীন হয়ে যেতে পারে, বা এখনই কথাগুলো অলরেডি মূল্যহীন, যার কাছে প্রয়োজন নেই, যে
কথাগুলো যার আমার কাছে আমি প্রয়োজন মনে করলাম কথাগুলো, তাই বললাম, যেটা কি আমি বুঝেছি সেটা। কিন্তু একই সঙ্গে প্যারালাল ওয়েতে, প্যারালাল সময়ের আন্ডারস্ট্যান্ডিংয়ে এই কথাগুলো মূল্যহীন, কথাগুলো কি যুক্তিহীন, কথাগুলো তর্কহীন। কারণ কি এইগুলোর কোনো আমার যদি সেই প্রবলেমটাই ফেস না করি বা সেই সিচুয়েশানটাই যদি না মানে ফেস করি, তাহলে এই কথাগুলোর কী মূল্য? সেই সিচুয়েশানটা যদি আমি ফেস করতেই না হয় কখনো, বা আমার প্রবলেমটাই আলাদা, আমার